আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটি নতুন ড্রামা নিয়ে আসলাম, যা কিনা থ্রিলার, ক্রাইম আর অ্যাকশন দিয়ে ভরপুর। ড্রামাটির নাম হচ্ছে দ্য ম্যানিপুলেটেড। এপিসোড 1-এর শুরুতেই আমরা আমাদের মেইন হিরোকে দেখি, যার নাম তিজং। সে তাড়াহুড়ো করে একটি বিল্ডিং থেকে বেরিয়ে আসে, তারপর বাইক নিয়ে কোথাও বেরিয়ে পড়ে। টানেলে ঢোকার পর বোঝা যায় যে সে একটি হলুদ গাড়িকে ফলো করছিল। তারপর সে তার বাইকটি গাড়িটির সামনে নিয়ে আসে। গাড়িওয়ালা তার বাইকটিকে ধাক্কা দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু তিজিয়ং তার বাইকটি টানেলের দেয়ালের উপর তুলে দেয়। সে গাড়ির ড্রাইভারের দিকে তাকিয়ে বলে, আজ যদি আমি মরে যাই তবু তোমাকে আমার সঙ্গে নরকে নিয়ে যাব। অপেক্ষা করো, কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। তবে এখানে আমাদের সেই ড্রাইভারটির মুখ দেখানো হয় না। তারপর সিন অতীতে চলে আসে। তিজিয়ং একজন ডেলিভারি ম্যান হিসাবে কাজ করত। সে বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট পৌঁছে দিত। রাতে সে তার ভাইয়ের সঙ্গে কথা বলে, জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো, খাবার খেয়েছো তো, পড়াশোনা কেমন চলছে, এইবার কি তুমি আমাকে ইমপ্রেস করতে পারবে? তার ভাইয়ের নাম ছিল তিজিং। তারপর সে একটি শপের সামনে আসে, সেখানে আরেকজন ডেলিভারি ম্যান ছিল। যে বাইরে যাচ্ছিল তখনই একটি মেয়ের সাথে তার ধাক্কা লাগে। লোকটি ওই মেয়েটিকে সরি বলে, কিন্তু মেয়েটি একটু গালিগালাজ করে। মেয়েটির সঙ্গে সম্ভবত তার বিএফও ছিল। পরে সেই ডেলিভারি ম্যান তিজংয়ের কাছে আসে এবং তাকে বলে এই প্রোডাক্ট ডেলিভার করার জন্য, কিন্তু তিজং না করে দেয়, বলে সামনে ভীষণ ট্রাফিক। লোকটি বলে কাল ওখানে একটি নতুন জিনিস ইনস্টল করা হয়েছে, সম্ভবত সেই কারণে এমন ভিড় হচ্ছে। তারা কথা বলছিল, ঠিক তখনই সেই মেয়ে আর তার বিএফ তাদের গাড়ি নিয়ে আসে আর তাদের প্রোডাক্টগুলো নিয়ে চলে যায়। একটু সামনে গিয়ে সে প্রোডাক্টগুলো ফেলে দেয়। তারপর তারা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিন্তু তিজং তাদের ছাড় দেয় না। সে তার বাইক চালু করে এবং তাদের ফলো করতে থাকে। সে অনেক সময় তাদের ফলো করে, অনেক শর্টকাট ইউজ করে। তারপর অবশেষে তাদের গাড়ির সামনে এসে পৌঁছায়। জিনিসগুলো তাদের গাড়ির ভিতরে ছুঁড়ে দেয় আর বলে, তোমরা এর জন্য পেমেন্ট করোনি। মেয়েটি খেয়াল করে দেখে মানুষজন তাদের দিকে তাকিয়ে আছে। তখন সে বলে, লোকেরা আমাদের দেখছে, তাড়াতাড়ি টাকা দাও। তার বিএফ তখন পেমেন্ট করে দেয়। পরের সিনে আমরা দেখি তিজং তার এক বন্ধুর সঙ্গে কথা বলে। সে বলে, জানিস আজকে কি করলাম? ওটা ছিল একটা স্পোর্টস কার, কিন্তু আমি ওদের ধরে ফেললাম আর ওরা টাকা দিতে বাধ্য হলো। আর এইসব ঘটেছিল একটি একাডেমির সামনে, যেখানে তিজিন পড়ে। তিজং তাকে দেখে আর ডাক দেয়। তারপর দুই ভাই বাগানে বসে খাচ্ছিল। তিজিয়ং ভাইকে খাবার দিচ্ছিল। তিজিন জিজ্ঞাসা করে, তুমি এখনো এতটা কাজ কেন করছো? তিজং উত্তর দেয়, আমার এখনো অনেক কাজ বাকি আছে। তখন তিজিন জিজ্ঞাসা করে, আমাদের শপের কি খবর? তিজং তাকে শপের কিছু ফটো দেখায়, যা একটি প্লান্টসের শপ ছিল। তিজং বলে, শীঘ্রই এই শপটির উদ্বোধন হতে চলছে। সে আবার জিজ্ঞাসা করে, তুমি কেন খাচ্ছ না? তখন তিজিন বলে, আমি শো দেখতে দেখতে খাবো। তিজং রেগে গিয়ে বলে, তোমার সময় এভাবে নষ্ট করো না, তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। তিজিন হাসে আর বলে, চিন্তা করো না ভাই, এইবার আমি পাস হয়ে যাব। তারপর সব দেখে তাইজিন বলে, দেখে মনে হচ্ছে দোকানের সাজসজ্জা মা করেছেন। তাইজুং উত্তর দেয়, না, আমি করেছি। যখন তুমি মায়ের সঙ্গে থাকতে না, তখন আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। সে আরও বলে, নেক্সট মাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে আমি একাই যাব, তুমি যেতে পারবে না। সামনে তোমার পরীক্ষা আসছে, তোমাকে তাতে ফোকাস করতে হবে। পরে তাইজিন বাসায় ফিরে যায়, অনলাইন ক্লাস নেয় এবং বাচ্চাদের পড়াচ্ছিল। পরের সিনে তিজিয়ং কিছু বস্তা বহন করে উপরে নিয়ে আসে, সেখানে তার 3 বন্ধুও ছিল, যারা তার দোকানকে সাজানোর কাজে তাকে সাহায্য করছিল। পরে তিজিয়ংয়ের গার্লফ্রেন্ড সুজিও আসে। কাজ শেষ হলে তারা সবাই একটু গল্পগুজব করে। তিজিয়ং তার বন্ধুদের বলে, তোমরা আজ আমাকে সাহায্য করেছো, তার জন্য ধন্যবাদ। আমি তোমাদের পারিশ্রমিক হিসাবে কিছু টাকা দেব, তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিও। তারপর সবাই চলে যায়। যাওয়ার আগে সুজিও বলে, তুমি দিনে 2টি কাজ করো, তাতে কি তোমার কষ্ট হয় না? তিজিয়ং হেসে বলে, যতদিন না তিজিয়নের গ্রাজুয়েশন কমপ্লিট হচ্ছে আমাকে করতেই হবে। তারপর সুজি তিজিয়ংকে জিজ্ঞাসা করে, তুমি কি আজ বাসায় যাবে না? সে বলে, না, আজ আমি এখানেই থাকবো। তখন সুজিও বলে, আমিও এখানে তোমার সাথে থাকতে চাই। আমি কি পারি? তিজিয়ং হেসে মাথা নাড়ে এবং বলে, হ্যাঁ পারো। তারপর তারা দুজন একজন আরেকজনকে কিস করে। সকালে দুজনেই ঘুমিয়েছিল। অ্যালার্ম বেজে উঠে তিজিয়ং জেগে উঠে। সে সুজির জন্য নাস্তা তৈরি করে। তারপর সময় মতো করে তার কাজে বেরিয়ে পড়ে, মানে ডেলিভারি করতে বেরিয়ে যায়। সে একটি অ্যাপার্টমেন্টে পৌঁছে কিছু জিনিস ডেলিভারি করে। নিচে নামার সময় সে লিফটটি মিস করে, তাই সে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। তখন সে একটি গাছের টব দেখে, যার পাতাগুলো শুকিয়ে যাচ্ছিল। সে গাছটিকে সূর্যের আলোতে এনে রাখে এবং মালিকের জন্য একটি নোট লিখে রাখে। নোটে লেখা ছিল, এই গাছটি সামান্য রোদে রাখলে এর পাতা আর শুকাবে না। এরপর তিজিয়ং আরও কিছু ডেলিভারি করে।
রাস্তায় সে একজন বয়স্ক মহিলাকে পায় যে তার কাছে সাহায্য চাইছিল। তিজিয়ং বলে আমি আসছি। তারপর ডেলিভারি শেষ করে সে মহিলার কাছে যায়। বয়স্ক মহিলাটি তাকে একটি ব্যাগ নিয়ে যাওয়ার জন্য বলে। তিজিয়ং তাই করে। সন্ধ্যায় তিজিয়ং কফি খাচ্ছিল। ঠিক তখনই পাশে একটি ফোন বাজতে থাকে। সে ফোনটি তুলে নেয়। অন্য প্রান্তে একজন মেয়ে কথা বলছে। সে জিজ্ঞাসা করে এই ফোনটা কোথায় পেয়েছেন। তিজিয়ং বলে একটি গ্রসারি শপের সামনে ঝুপে এটা পড়া ছিল। মেয়েটি তখন বলে তুমি কি এই ফোনটা আমার কাছে এনে দিতে পারবে। তিজিয়ং বলে আমি ফোনটা আনতে পারবো না, আমাকে আরও ডেলিভারি করতে হবে। আমি এটা স্টোরে রেখে দিব, তুমি সেখান থেকে নিয়ে নিও। মেয়েটি তখন বলে আমার মায়ের পায়ে ব্যথা লেগেছে, তাই আমি যেতে পারবো না। তুমি যদি ফোনটা এনে দাও তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। এমনকি সে টাকার অ্যামাউন্টটাও বলে। তিজিয়ং একটু ভেবে বলে ঠিক আছে আমি আসছি, তোমার ঠিকানা পাঠিয়ে দাও। তারপর সে আবার স্টোরে যায় এবং তার অবশিষ্ট কপিটা ডাস্টবিনে ফেলে দেয় আর সেই ঠিকানায় রওনা দেয়। তিজিয়ং সেখানে পৌঁছে যাওয়ার পর সেখানে কেউ ছিল না। সে নিজের সঙ্গে বলে এটা আবার কেমন জায়গা। ঠিক তখনই তার ফোনে কল আসে। মেয়েটি বলে তুমি পৌঁছে গেছো। তিজিয়ং বলে হ্যাঁ আমি এসে গেছি। সামনেই একটি টানেল আছে, কিন্তু তোমার বাড়িটা ঠিক কোথায় বুঝতে পারছি না। মেয়েটি বলে আমি কোনো অচেনা লোকের সামনে আসতে পারি না, আর বলতেও পারি না আমি কোথায় থাকি। টানেলের ভিতরে একটি বাক্স আছে, ওর ভিতরেই ফোনটা রেখে দিও, তোমার পেমেন্টও এর ভিতরেই থাকবে। তাইজুং বলে ঠিক আছে। সে টানেলের ভিতরে যায়, বাক্সটার কাছে ফোনটা রাখে এবং টাকাটা চেক করে। যখন সে সেখান থেকে বের হচ্ছিল, একটি ট্রাক হঠাৎ করে তার পাশ দিয়ে ছুটে যায়। তিজন চমকে উঠে এবং বলে লোকটা পাগল নাকি, অল্পের জন্য বেঁচে গেলাম। সে বাইকে উঠে চলে যায়। পরের দৃশ্যে তিজং তার মায়ের সঙ্গে কথা বলছিল। সে তার মাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছিল। সে বলে আমি তাইজিনকে বলেছি যেন না আসে, ওর এখন পড়াশোনায় মনোযোগ দেওয়া দরকার। জানি না পড়াশোনা এত কেন কঠিন হয়ে গেছে। ঠিক তখনই তাইজিন সেখানে এসে যায়। তিজং অবাক হয়ে বলে তুমি এখানে কি করছো, আমি তো তোমাকে আসতে মানা করেছিলাম। তাইজিন স্মাইল করে আর বলে তবু আমার আসতে ইচ্ছে করছিল, তুমি একা একা মায়ের সঙ্গে কিভাবে কথা বলো। তাইজিন সামনে খাবার দেখতে পায় আর বলে আমারও ক্ষুধা পেয়েছে। তিজং বলে ঠিক আছে আমারটা তুমি খেয়ে নাও, আমার ক্ষুধা নেই। তাইজিন তার কথা মতো খেতে শুরু করে। সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়। তিজং তার গাছপালা ঘরের ভিতরে নিয়ে আসে। সে 2টা গাছের যত্ন করে, তাদের ছবি তুলে এবং সুজিকে পাঠায়। ঠিক তখনই তার এরিয়ায় কিছু লোক ঢুকে পড়ে। কিছুক্ষণ পর তারা দরজায় নক করতে শুরু করে। তিজং জিজ্ঞাসা করে কে ওখানে, আর দরজা খুলতেই যাচ্ছিল হঠাৎ পুলিশ এসে তাকে ধরে ফেলে। তারা বলে তুমি ধর্ষণ ও হত্যার অপরাধে গ্রেপ্তার হয়েছ। তিজং হতভম্ব হয়ে যায়। তাকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে। মিডিয়া রিপোর্টাররা তাকে ঘিরে ধরে। নিউজে বলা হচ্ছিল নদীর ধারে প্রায় 20 বছরের এক মেয়ের মৃতদেহ পাওয়া গেছে এবং সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। আর পুরো দেশ সেই খবর দেখছিল। অন্যদিকে সুজি তার ক্যাফেতে কাজ করছিল। সে এখনো কোনো কিছু জানে না কি ঘটেছে। সে তিজিয়ংকে মেসেজ করে জিজ্ঞাসা করে তুমি কি এখন বিজি। অন্যদিকে তিজিয়ংকে পুলিশ জেরা করছিল। তারা তাকে মেয়েটির ছবি দেখায়। তিজিয়ং রেগে উঠে বলে আমি জানি না সে কে, তোমরা আমাকে কেন এখানে ধরে এনেছো, তোমাদের তো কোনো ওয়ারেন্টও নেই। পুলিশ বলে আমাদের ওয়ারেন্টের দরকার নেই। তিজং হতবাক হয়ে বলে আমার কিছুই জানা নেই কি হচ্ছে, কিন্তু আমার সবটা খোলা রয়ে গেছে। আমাকে একটি ফোন করার সুযোগ দাও, আমি আমার বন্ধুকে বলবো যেন আমার গাছগুলোর যত্ন নিয়ে আসে। পুলিশ ঠাট্টা করে বলে তুমি কি সব বাজে কথা বলছো। ঠিক তখনই ফরেন্সিক টিম আসে। তাকে তার মুখ খুলতে বলে। তিজং বাধ্য হয়ে তাই করে। এরপরের সিনে আমরা দেখি সুজি সবকিছু জানতে পারে তিজিয়ং এর সঙ্গে কি ঘটেছে। এদিকে তিজিয়ং এখন জেলে বন্দী। তার বন্ধুরা তার সাথে দেখা করার জন্য আসে। তারা জিজ্ঞাসা করে তুই কেমন আছিস। তিজং বলে আমি জানি না, কিন্তু তোমরা এসেছো তাতে আমার একটু ভালো লাগছে। আমি জানি না কি ঘটেছে, কিন্তু তোমরা কি আমার একটু উপকার করতে পারবে। আমার দোকানে গিয়ে গাছগুলোর খেয়াল রাখো। বন্ধুরা বলে তুই বুঝতে পারছিস না তিজং, তোর পার্সোনাল লাইফের সব ইনফরমেশন ফাঁস হয়ে গেছে। তিজং অবাক হয়ে বলে মানে কি, তোমরা কি বলতে চাও। তখনই আমাদের সুজিকে দেখানো হয় যে তিজিয়ংয়ের শপে ছিল আর শপের দেয়ালে গালিগালাজ এবং অশালীন মন্তব্য লেখা ছিল। এদিকে তিজিয়ং এখনো পুলিশ স্টেশনে আছে। সে পুলিশের সঙ্গে কথা বলছে। পাশে একজন আইনজীবী তার ক্লায়েন্টের সঙ্গে আলাপ করছিল। তিজং পুলিশকে জিজ্ঞাসা করে আমি কখন বাইরে যেতে পারবো। পুলিশ ঠান্ডা গলায় বলে বাজে কথা বন্ধ করো, আমরা জানি তুমি তাকে মেরেছ। তিজং চিৎকার করে বলে তুমি কি সব আজে বাজে কথা বলছো, আমি কিছুই করিনি। তোমাদের কি মনে হয় তোমরা যা করবে সেটাই সত্যি হবে। সে রেগে গিয়ে বলে একবার আমাকে বাইরে যেতে দাও, আমি তোমাদের উপর মামলা করব। সেখানে থাকা একজন আইনজীবী চুপচাপ তাকে পর্যবেক্ষণ করছিল। অন্যদিকে সুজি টিভিতে তিজিয়ংয়ের খবর দেখছে। এরপর সে একজন লয়ারের সঙ্গে দেখা করে। সঙ্গে তিজিয়ংয়ের ভাই তাইজিনও ছিল। তিজিয়ংয়ের বন্ধুরা জানতে চায় এসব কি হচ্ছে।
সুজি বলে, আমরা এই লয়ারকে হায়ার করেছি, আমরা বসে থাকতে পারি না, আমাদের তিজংকে মুক্ত করতেই হবে। তাইজিন জিজ্ঞাসা করে, তুমি কি ওর সাথে দেখা করতে গিয়েছিলে? সুজি মাথা নাড়ে এবং বলে, না, আমি কালকে যাব। এরপরের দৃশ্যে আমরা দেখি সুজি তাইজুংয়ের সঙ্গে দেখা করতে এসেছে। তাইজুং ক্লান্ত চোখে বলে, আমাকে মাফ করে দিও, তোমার সঙ্গে এসব হচ্ছে বলে খুব খারাপ লাগছে, আমি জানি না কি করব বা কেন এসব হচ্ছে। সুজি জিজ্ঞাসা করে, তুমি কি কিছু বলতে চাও? তিজং কষ্টভরা গলায় বলে, তুমি কি শুনতে চাও? আমি কিছুই করিনি। সুজি হালকা হেসে বলে, আমি সেটাই শুনতে চেয়েছিলাম, আমি তোমার উপর বিশ্বাস করি, তুমি সাহস রেখো, আমি তোমার জন্য লড়াই করব। এরপরের সিনে তিজিয়ংয়ের লয়ার আবার তাদের সঙ্গে কথা বলে। সে বলে, আমাদের এটা প্রমাণ করতে হবে যে যেদিন মেয়েটির মৃত্যু হয়েছিল সেদিন তিজিয়ং তার কাজে ব্যস্ত ছিল। তাইজিন সেখানে অ্যাড করে বলে, হ্যাঁ, সে তো খুব বিজি লাইফ লিড করে। লয়ার বলে, তাহলে আমাদের দ্রুত তার কাজের একটি লিস্ট তৈরি করতে হবে। পরের সিনে দেখা যায় তারা সেই ঘটনার দিন এবং আগের দিনের পুরো শিডিউল তৈরি করেছে। তারপর তারা জেলে গিয়ে তিজিয়ংকেও জিজ্ঞাসা করে, সেই দিন ওই সময় তুমি কোথায় ছিলে, কি করছিলে? তিজিয়ং শান্তভাবে সবকিছু বলে, সে কোথায় ছিল আর কি করছিল সে সবকিছু বিস্তারিতভাবে বলে। কয়েকদিন পরিশ্রম করার পর অবশেষে তারা সম্পূর্ণ তালিকা লিস্ট তৈরি করতে পারে। লয়ার তাদের এই লিস্ট দেখে খুব মুগ্ধ হয় আর বলে, খুব ইমপ্রেসিভ, তোমরা সবকিছু ভালোভাবে প্রস্তুত করেছ, এখন তোমাদের জেতার সম্ভাবনা অনেক বেশি। সুজি তালিকাটা হাতে নিয়ে চুপচাপ বলে ওঠে, তুমি এত বিজি থাকতে যে ঠিকমতো খেতেও পারতে না, অ্যাটলিস্ট খাবারটা সময় মতো খেয়ে নিতে। এরপর একজন লয়ার তিজিয়ংয়ের সঙ্গে কথা বলে। সে বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সত্যি বলছো, শুধু কোর্টে সত্যিটা বলো, তাহলেই হবে। এরপর দৃশ্যে সবাই কোর্টে উপস্থিত থাকে। তিজিয়ংয়ের লয়ার কোর্টে ব্যাখ্যা দিচ্ছিল, যেদিন মেয়েটির মৃত্যু হয়েছিল সেদিন তিজিয়ং তার কাজে খুব ব্যস্ত ছিল। সে তার পক্ষে কিছু প্রমাণও পেশ করে, যেখানে অনেকেই বলছিল তিজিয়ং একজন ভালো মানুষ, এমন কাজ সে করতে পারে না। এরপর সেই লয়ার, যে আগে তিজিয়ংয়ের সঙ্গে পার্সোনালি কথা বলেছিল, সে বলে, আমি জানি তুমি ভালো মানুষ, এখানে যা কিছু বলা হয়েছে তার বেশিরভাগই সঠিক, তবে কয়েকটা বিষয় আছে যা আমাকে একটু ভাবাচ্ছে। সে জিজ্ঞাসা করে, তুমি একবার ডেলিভারি দিতে একটি অ্যাপার্টমেন্টে গিয়েছিলে, তাই না? ঠিক সেই বিল্ডিংয়ে তো ভিকটিমের বাড়িও ছিল, তুমি সেখানে মোট 7 মিনিট ছিলে, আমি কি জানতে পারি ওই সময় তুমি কি করেছিলে? তিজিয়ং কিছুক্ষণ চুপ থাকে, তারপর শান্ত গলায় বলে, ওখানে একটি গাছ ছিল, তার পাতা শুকিয়ে গিয়েছিল, তাই আমি একটি নোট লিখেছিলাম মালিকের জন্য, যাতে সে গাছটির যত্ন নিতে পারে। লয়ার মাথা নেড়ে বলে, এটা সম্ভব, কিন্তু এরপর সে একটি ভিডিও ফুটেজ দেখায়, যেখানে দেখা যায় তিজিয়ং একটা ব্যাগ হাতে করে নিয়ে যাচ্ছে। সে তিজিয়ংকে প্রশ্ন করে, তুমি যে ব্যাগটা নিয়ে যাচ্ছিলে সেটা কি ছিল? তিজিয়ং কিছুক্ষণ চিন্তা করে বলে, ওটা একজন বয়স্ক মহিলার ছিল, আমি শুধু তাকে সাহায্য করছিলাম। লয়ার তখন একটি ভিডিও ফুটেজ দেখায় এবং বলে, ভিকটিমের দেহের পাশে এমন একটি সুটকেস পাওয়া গেছে, যদিও এরকম মডেলের সুটকেস আরও আছে। তিজিয়ং বিভ্রান্ত হয়ে যায়, সে বুঝতে পারে না সে কি বলবে। লয়ার এরপর জিজ্ঞাসা করে, তোমার কাছে ভিকটিমের ফোন কিভাবে এলো? তিজিয়ং হতভম্ব হয়ে বলে, আমি বুঝতে পারছি না, ভিকটিমের ফোন আমার কাছে কেন থাকবে? লয়ার উত্তর দেয়, তুমি তো সেই গ্রসারি শপে গিয়েছিলে, আর সিসিটিভি ফুটেজ অনুযায়ী তোমার হাতে সেই ফোন ছিল। তিজিয়ং তখন ব্যাখ্যা করে বলে, আমার কাছে ফোনটা এসেছিল কারণ কেউ আমাকে কল করেছিল, সে বলেছিল ফোনটা পৌঁছে দিতে, আর বলেছিল এর বদলে সে আমাকে টাকা দেবে, আমি জানতামই না এটা ভিকটিমের ফোন। লয়ার এরপর একটি ছবি দেখায় এবং বলে, তুমি কি এই ফোনটা এখানে এনেছিলে? তিজিয়ং মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমাকে ফোনটা একটি বাক্সে রাখতে বলা হয়েছিল, সে বলেছিল আমি অপরিচিত কারো সঙ্গে দেখা করতে পারবো না, তাই আমি ফোনটা রেখে চলে গিয়েছিলাম। কিন্তু তখন লয়ার বলে, তোমার লোকেশন অনুযায়ী ভিকটিমের দেহ তোমার কাছ থেকে মাত্র 40 মিটার দূরে পাওয়া গেছে। সুজি সেখানে চুপচাপ সেই ছবিগুলো দেখছিল। হঠাৎ তার চোখে পড়ে একটি ব্রেসলেট, যেটি কিনা ভিকটিমের দেহের পাশে ছিল, আর সেটা ঠিক তিজিয়ংয়ের পরা ব্রেসলেটের মতোই, যেটি সুজি তাকে দিয়েছিল, তবে এখন এই ব্যাপারটা কেউ জানে না। লয়ার তখন বলতে থাকে, আমরা এখন প্রমাণ হিসাবে আরও কিছু তথ্য উপস্থাপন করব। লয়ার আরও বলে, আমরা তোমার ডিএনএ পরীক্ষা করেছি এবং সেটা ভিকটিমের দেহে পাওয়া গেছে। তিজিয়ং চিৎকার করে উঠে, আমি কিছুই করিনি, আমি নির্দোষ। সে উত্তেজিত হয়ে যায়, তাকে বাকিরা এসে ধরে। এরপর লয়ার ফটো দেখায় এবং বলে, তুমি তো গাছের কথা বলেছিলে, কিন্তু আমরা ভাড়াটেদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছে সেখানে কোনো গাছই ছিল না। পরবর্তীতে প্রমাণ হিসাবে আরও কিছু ছবি দেখানো হয়। তিজিয়ং আরও বেশি উত্তেজিত হতে থাকে, তাকে গ্রেফতার করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। পরের সিনে সুজি তিজিয়ংয়ের সঙ্গে কথা বলে। সে বলে, আমাদের লয়ার ইস্তফা দিয়ে দিয়েছে। তারপর জিজ্ঞাসা করে, তোমার ব্রেসলেট কোথায়? তিজিয়ং উত্তর দেয়, আমার কাছে নেই, আমি জানি না কোথায় পড়ে গেছে। সুজিও রেগে কেঁদে বলে, আমি পরে কোনো রিগ্রেট করতে চাইনি বলে আমি তোমার পক্ষে ছিলাম, কিন্তু আমি জানতাম না সবকিছু এমনভাবে হয়ে যাবে।
তুমি তো জানো আমি অপেক্ষা করতে ভালো না, তাই আমি তোমার অপেক্ষা করতে পারবো না। তিজিয়ং দৃঢ়ভাবে বলে, আমি কিছুই করিনি, আমার উপর বিশ্বাস করো। কিন্তু সুজি বিশ্বাস করে না। তার ব্রেসলেট খুলে দিয়ে তিজিয়ংকে দিয়ে দেয় এবং চলে যায়। পরের সিনে আমরা দেখি সব ক্রিমিনালদের একটি বড় জেলে আনা হয়। তিজিয়ংও সেখানে ছিল। সে অনেক বেশি ভয় পাচ্ছিল আর কোনোভাবে ভিতরে ঢুকে। একজন সিকিউরিটি গার্ড অন্য একজন বন্দীকে তিজিয়ংকে দেখায় আর এর সাথেই এপিসোড 1 এখানে শেষ হয়ে যায়।